অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অনেক বড় বিদ্রোহ হবে বললেন মোহাম্মদ ফাউজুল কবির খান। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু মন্তব্য তারেক রহমানের। এবং বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি জামায়াতের। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অনেক বড় বিদ্রোহ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে HR কনভেনশনের আলোচনায় তিনি একথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বড় প্রকল্প নেয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু, কর্ণফুলী টানেলে তা দেখা হয়নি। এজন্য এসব প্রকল্প থেকে রাজস্ব আয়ের চেয়ে খরচ বেশি হচ্ছে, যা অপচয় বলে মন্তব্য করেন তিনি। ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই উল্লেখ করে নৌ পরিবহন এবং শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর M শাখাওয়াত হোসেন বলেন, আমাদের মধ্যে মেজরিটি মাইনরিটি কোনো বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন। আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে। শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে কথা বলেন ডক্টর M শাখাওয়াত হোসেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে তিনি এ দাবি করেন। তিনি বলেন, স্বৈরাচারী এরশাদের দল আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে 16 বছর একত্র হয়ে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও মানুষের মৌলিক মানবাধিকারকে ক্রমাগতভাবে হরণ করেছে। তারা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে মুছে দিয়েছিল। 5 আগস্ট এই অপশক্তিকে প্রতিহত করে ছাত্র জনতার বিপুল তরঙ্গ। এই পরাজিত শক্তির যাতে পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুরের মৈত্রী সংঘ মাঠে কর্মী সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিজয়ের মাসকে কলঙ্কিত করেছিল ফ্যাসিস্ট সরকার। হিন্দুদের ব্যবহার করে যে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে পতিত ফ্যাসিস্ট, তা আর কখনো সফল হবে না। বেক্সিমকো গ্রুপের পোশাক খাতের 16টি কোম্পানির মালিকানা বিক্রি করে দেবে সরকার। এর বাইরে এই বেশ কিছু কোম্পানি বন্ধ করে দেয়া হবে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সহ শুধু লাভজনক কোম্পানিগুলো চালু থাকবে। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত 11 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। গত 28 নভেম্বর 11 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সভায় বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানির বিষয়ে এসব সিদ্ধান্ত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী সব মিলিয়ে বেক্সিমকো গ্রুপের কোম্পানির সংখ্যা 169। এর মধ্যে পোশাক খাতের সংখ্যা 32। সবগুলো কোম্পানি উৎপাদনে রয়েছে। এই 32টি কোম্পানির 16টির মালিকানা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বেক্সিমকো গ্রুপের যেসব প্রতিষ্ঠান লোকসানে চলছে সেগুলোর কর্মকর্তা কর্মচারীদের 3 মাসের বেতন ভাতা পরিশোধের পর বন্ধ করে দেওয়া হবে। এবার ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া না হলেও বৃহস্পতিবার গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতার ডেপুটি হাইকমিশনকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকেই সেই নির্দেশ কার্যকর শুরু করেছে কলকাতা হাইকমিশন। এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া। তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের শুনানি শেষে রিমান্ডে আদেশ দেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চন্দন ও রিপনের 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। শুনানি শেষে আদালত চন্দন দাসের 7 দিন এবং রিপনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওসি আব্দুল করিম আরও বলেন, আলিফ হত্যার ঘটনায় 31 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। সেই মামলার প্রধান আসামি চন্দন। এখন পর্যন্ত এই মামলায় 11 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট শীঘ্রই চালু হচ্ছে বলে জানিয়েছে করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
SM মাহবুবুল আলম। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এক্সপ্রেস ট্রিবিউন জানায়, হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার কথা বলেন। মাহবুবুল আলম 2025 সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কেও আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, ঢাকায় অনুষ্ঠিতব্য এই ইভেন্টে পাকিস্তানের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে তাদের ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে। দরিদ্র দেশগুলোর জন্য রেকর্ড ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দরিদ্র দেশগুলোকে $100 বিলিয়ন ঋণ সহায়তা দেয়া হবে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঋণ 2021 সালে ছিল $93 বিলিয়ন। এবার তা সামান্য বাড়িয়ে $100 বিলিয়ন করা হয়েছে। IDA প্রধানত বিশ্বের 78টি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে। এ খাতে কোভিড-19 এর প্রভাবে অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম IDA। এ প্রকল্পে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশে প্রচুর অর্থায়ন করে। চলতি বছরে যুক্তরাষ্ট্র এ খাতে $4 বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। এছাড়া নরওয়ে এবং স্পেন সহ বিভিন্ন দেশও অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এবার বিনোদনের সংবাদ। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 5 আগস্টে দেশ থেকে শেখ হাসিনার ভারত পলায়নের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। দুই দেশের বৈরিতা নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমনটি জানালেন ফারুকী। শুরুতেই তিনি পোস্টে লিখেছেন, হাসিনার অধ্যায় শেষ হওয়ার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে ভারতের। বাংলাদেশের মানুষ সেই অধ্যায় চিরতরে বন্ধ করে দিয়েছে। ভারতীয় বন্ধুদের বোঝা উচিত যে গণহত্যার দায়ে অভিযুক্ত একজন খুনিকে আতিথ্য করা বাংলাদেশি জনগণের অনুভূতিতে আঘাতের শামিল। ফারুকী লেখেন, এমনকি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যত সব বিভ্রান্তিমূলক প্রচারে হুমড়ি খেয়ে পড়ে, অথচ এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন সম্পর্কের সেতু গড়তে পারত ভারত, যেটি বুদ্ধিদীপ্তের পরিচয় হতো। বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ভারতীয় মুসলমান এবং খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন বলে উল্লেখ করেন ফারুকী। এ প্রসঙ্গে নির্মাতা লেখেন, বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকার খুব ভাবছে। আগের সরকারের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘু সংক্রান্ত ঘটনার সংখ্যা প্রকৃতপক্ষে কমে গেছে। সবশেষে ফারুকী লেখেন, ভারতীয় বন্ধুদের মনে রাখা উচিত যে তারা এমন একজনকে আশ্রয় দিয়েছে যিনি ছিলেন একজন অত্যাচারী, যিনি টানা 3টি নির্বাচনে ভোটের অধিকার ছিনতাই করেছে, $234 বিলিয়ন পাচার করেছেন, তার মতের বাইরে যাওয়া হাজারো মানুষকে হত্যা করেছেন। গত জুলাইতেই যার সংখ্যা ছিল 1,500, আরো অসংখ্য মানুষকে গুম করা হয়েছে যারা এখনো ফিরে আসেনি। তাহলে ভারত কেন আশা করে আমরা তাকে ভালোবাসবো? ভারতীয়রা কি আশা করে যে জার্মানরা হিটলারকে ভালোবাসবে? নিউজ ডেস্ক, ভোরের। সর্বকালের সেরা গান এই পদ্মা এই মেঘনা গানের গীতিকার ও সুরকার আবু জাফর আর নেই। রাত 3:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোক গবেষক সাইমন জাকারিয়া এই গীতিকারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বার্ধক্যজনিত নানা সমস্যায় তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আবু জাফর ছিলেন একাধারে একজন গীতিকার, সুরকার, কবি এবং সঙ্গীত শিল্পী। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন শিক্ষক। এবার খেলাধুলার সংবাদ। পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের অপরাজিত 61 রানে চড়ে সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করেছে শিরোপাধারীরা। আগামী রোববার শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্যাট বলের লড়াই তো ছিলই, মনস্তাত্ত্বিক লড়াইও চলছিল মাঠে। তাতে আজিজুল হাকিম যেন তেতে উঠলেন আরও। আলিরাজের বলে চোখ ধাঁধানো এক শটে ছক্কা মেরে প্রায় তেড়ে গিয়ে ইশারা করে দেখালেন কাউকে। পরের বলে ছক্কা মারলেন আরও একটি। তার শরীর ভাষায় ছিল বারুদ, ব্যাটে ছিল আবেগ আর প্রতিজ্ঞার বিস্ফোরণ। ব্যক্তিগত এই লড়াইয়ে যেমন দাপুটে জিতলেন বাংলাদেশ অধিনায়ক, তেমনি তার দলও যেন স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিল পাকিস্তানকে।
3 পেসারের আগুনে বোলিং আগেই পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানের ব্যাটিং। এরপর আজিজুলের দুর্দান্ত ইনিংসে ছাই হয়ে উড়ে গেল পাকিস্তানের সব আশা। 7 উইকেটের জয়ে টানা দ্বিতীয়বার এসিসি অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেমিফাইনালে শুক্রবার পাকিস্তানকে 116 রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। পাকিস্তানের বিপজ্জনক 2 ওপেনারকে শুরুতেই ফিরিয়ে বড় ধাক্কা দেন মারুফ মৃধা। পরে দারুণ বোলিংয়ে 4 উইকেট শিকার করেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। রান তাড়ায় শুরুতে বাংলাদেশকে একটু চেপে ধরতে পেরেছিল পাকিস্তান, তবে আজিজুলের স্ট্রোকের 6টায় দূর হয়ে যায় সব চাপ। জয় ধরা দেয় মাত্র 22.1 ওভারেই। অর্ধেকের বেশি রান একাই করেন আজিজুল। 7-4 ও 3 ছক্কায় বাংলাদেশ অধিনায়ক অপরাজিত থাকেন 42 বলে 61 রান করে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অনেক বড় বিদ্রোহ হবে বললেন মোহাম্মদ ফাউজুল কবির খান। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু মন্তব্য তারেক রহমানের। এবং বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি জামায়াতের। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।